সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আমি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত অ্যাসাইনমেন্ট 1 এটা আমি সলভ করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে অবশ্যই তোমাদের কিছু না কিছু উপকৃত হবা এবং এখান থেকে নতুন নতুন কিছু শিখতে পারবা। শুধু অ্যাসাইনমেন্টটি সমাধান করছি তা নয়, এখানে অনেক কিছু শিখতে পারবা। প্রথমে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা দেখে নিই। একটু লক্ষ্য করে, এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো। এই 4টা প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে সংক্ষিপ্ত। এই 4টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তাহলে আসো আমরা এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। আর তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন সময় বিভিন্ন পড়াশোনার ভিডিও আমরা দিয়ে থাকি, তোমরা পেয়ে যাবে খুব দ্রুতই। তাহলে আসো আমরা দেখি। প্রথমে ছিল যেভাবে 0.6 এরপরে কি পৌনঃপুনিক, 0.69 এর পরে পৌনঃপুনিক। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। দেখো 0.9 কে আমরা লিখতে হয়, আমরা পৌনঃপুনিকের পরে আমরা যদি কি যতটা সংখ্যা পৌনঃ থাকবে ততটা আমরা 9 দিব। হ্যাঁ, এটা আমরা জানি। আর উপরে বাকি যে সংখ্যাটা এটা লিখে দেব। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই, অতএব আমরা এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব না। তাহলে এটা সমান 1। অর্থাৎ এই 1 দিয়ে যদি আমি এটাকে গুণ করে দিই, তাহলে 0.6 এই পৌনঃপুনিক এইটাই থাকবে। এরপরও যেহেতু সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত আকারে করছি। যদি তোমরা এটা আরো একটা নিয়ম আছে, একটু লক্ষ্য করো। এখানে আমি দিয়ে দিলাম এই নিয়মটা। তোমরা এই যে লক্ষ্য, এটা সাধারণত তোমরা সবাই জানো এই নিয়মটা তোমরা সবাই করতে পারো। আমরা ভাগ করব ক্রমান্বয়ে, হ্যাঁ, বারবার। হ্যাঁ, এটা তোমরা নিয়মটা জানো, যেটা বারবার আসবে। এরকম 2 আসছে, 2 এর সাথে আবার 0 দিলে এটা তোমরা নিজেরা করতে পারবা। আমি এটার বিস্তারিত আলোচনা করলাম না। সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর সমাধানটা আমরা দেখি। লক্ষ্য, এখানে সংক্ষিপ্ত 2 কে আমি একটু ভিন্নভাবে উপস্থাপন করছি। একটু লক্ষ্য করো, তোমাদের স্বাভাবিক ভাগ বা যেভাবে করো তার চেয়ে ভিন্নভাবে দেখো। এখানে 32 আমাদের এই অবস্থা আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 32 প্লাস 21/37। এই অংশটাকে আমরা ভেঙে এইভাবে লিখতে পারি। এখন আমাদের ভগ্নাংশ আছে এটা, অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা ভাগ করব। একটু লক্ষ্য করো। হ্যাঁ, তাহলে ভাগ করলে আমাদের কত হবে একটু লক্ষ্য করো। হ্যাঁ, এখানে আমি সব দিয়েছি, একটু নতুনভাবে উপস্থাপন করছি। তোমরা এটা করার চেষ্টা করবা। যেমন লক্ষ্য, আমি কি করছি এখানে, যে 37 দ্বারা 21 কে ভাগ যায় না। আমরা কি করলাম, একটা দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসলাম। শূন্য নিয়ে আসার পরে আমরা স্বাভাবিকভাবে এই কতবার 5 বার যায়, তাহলে 5 দিয়ে 37 কে গুণ করলে হয় 185, বিয়োগ করলে হয় কত আমাদের 25। 25-এর মধ্যে 37 যায় না, তাই আমরা 37-এ যাওয়ার জন্য শূন্য নেব। তখন আমাদের 6 বার 222। এবার বিয়োগ করা থাকবে 28। 28-এর পরে আবার একটা শূন্য নিয়ে আসবে, আর থাকবে 7 বার, যাবে 7 বার 200 তো 259। এখন থেকে 21। একটু লক্ষ্য করো, এই যে প্রথমে 21 ছিল আবার 21 চলেছে, অর্থাৎ যেহেতু প্রথমেই 21 ছিল আবার শেষে 21 চলে আসছে, অথবা আমাদের এখান থেকে আবার ওই একইভাবে সংখ্যাটা যাবে, অর্থাৎ বারবার একই রকম ঘটতে থাকবে। এই কারণে আমরা এটাকে লিখতে পারি 32 প্লাস এইটুকুর মান হচ্ছে এটা যোগ করে দেবো এটা। আর এই বারবার যেহেতু আসতেছে, আমরা প্রথম এবং শেষটায় পৌনঃপুনিক দিয়ে দেবো। ওকে, এরপরে খেয়াল করো সংক্ষিপ্ত প্রশ্ন 3 আমরা একটু উপস্থাপন করি। দেখো সহজ পদ্ধতিতে একেবারে। এখানে আমি কি করলাম, এই যে n সমান কত এটা দেওয়া আছে। এখন এখানে p হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, উভয়কে বর্গ করলাম। বর্গ করার পর এটাকে আমরা সূত্র আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র আমি সরাসরি নিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এরপরে লক্ষ্য করো যে n স্কয়ার, এই যে এটাকে আমরা কি করব, এই দুইটা অংশ থেকে 4p কমন যায়, তখন p এখানে থেকে 3 4 12 থাকে, 3 থাকে। আর এই যে 9, যেটা 9টাকে আমরা লিখতে পারি 4 গুণ 2 প্লাস কত 1, এভাবে আমরা লিখতে পারি। এরপরে আমরা লক্ষ্য করি, দেখো এই অংশ থেকে এই যে এই সম্পূর্ণ অংশে আবার 4 কমন নিলাম। তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটা দ্বারা 4 গুণ করি, অর্থাৎ এই সংখ্যাটা আমাদের কি হবে, 4 দ্বারা ভাগ হবে। হ্যাঁ, যদি ভাগ হয় তাহলে কি লক্ষ্য করা, দেখো যেহেতু p একটি স্বাভাবিক সংখ্যা, তাই p এর যে কোনো মানের জন্য 4 ইন্টু এই সংখ্যাটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো p এর যে কোনো মান আমরা এখানে বসাবো, যে কোনো মান বসানোর পরে দেখবা যে কি হয়, 4 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হয়, কারণ এখানে 4 গুণ আছে। এরপরে এর সর্বশেষ থাকে কত 1, অর্থাৎ আমরা যেহেতু কি n স্কয়ার সংখ্যাটি এত এর সাথে এত এর চেয়ে কি এত বড়, অর্থাৎ খেয়াল করো n স্কয়ার সংখ্যাটি এই যে সংখ্যাটা এর চেয়ে কত 1 বড়, হ্যাঁ, এই যে n স্কয়ার, তাহলে প্রতি ক্ষেত্রে কি ভাগশেষ 1 থাকবে। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি এইটা থেকে এটাকে ভাগ করলে 4 দ্বারা কি থাকবে, ভাগশেষ 1 থাকবে। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন 3, এটা সেটের অঙ্ক, এটা তোমরা সবাই পারো। তারপর আমি সলভ করে দিয়েছি, তোমরা একটু দেখবে। লক্ষ্য করো,
এ প্রাইম আমরা জানি ইউ মাইনাস এই আমরা প্রাইম মানে জানি সার্বিক সেট থেকে ওইটা বিয়োগ করার পরে কি কি থাকে আমরা দেখি। ইউ করা দেখো 2 এ কাটা যায়, 4 কাটা যায়, 6 কাটা থাকে, 3 5 7 9 অর্থাৎ এই সংখ্যাগুলো থাকে। এরপর আমাদের এটা বের করতে হচ্ছে, অর্থাৎ এ প্রাইমটা আমরা বের করলাম। হ্যাঁ, এ প্রাইমটা লিখলাম, লিখার পরে এই যে এখান থেকে আর এখানে লিখলাম কত বি এর মান। তাহলে কি হলো, বি এর মান ইন্টারসেকশন মানে কি কমন, অর্থাৎ 3 5 7 উভয় পক্ষে কমন, অর্থাৎ কি আমাদের উত্তর হবে এটাই। ওকে, এরপর আসে সৃজনশীল প্রশ্ন 1। সৃজনশীল প্রশ্ন একটা এই যে এখানে আমাদের দেওয়া আছে। হ্যাঁ, সৃজনশীল প্রশ্ন 1 দিয়েছে এই যে ক নম্বর প্রশ্ন, হ্যাঁ খ নম্বর প্রশ্ন, গ নম্বর প্রশ্ন। এখন এটা আমরা প্রথমে ক নম্বর প্রশ্নটা সলভ করবো, অর্থাৎ এই যে এক্স ইপসাইলন কত হবে এন এর মানে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার একটা সেট উপাদান। আর তাহলে এইটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা একটু করি, একটু লক্ষ্য করি ক নম্বরের সমাধান। এই এখানে আমি দিয়েছি যে একের কয়ের নং সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়া আছে কত, এই যেটা আমাদের এটা দেওয়া আছে। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট সমান কত 1 2 3 4 5 6 ডট ডট এইভাবে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এক্স সমান 1 হলে এক্স স্কোয়ার সমান 1, 1টা থেকে 3 কি ছোট। লক্ষ্য করো এখানে কি হইতে হবে, এক্স স্কোয়ারটা কি 3 চেয়ে বড় হতে হবে। আমি লিখছি এখানে 1 আমরা কি 3 চেয়ে ছোট। আবার 2 স্কোয়ার যদি করি তখন কি এটা কি 3 চেয়ে বড়, তাহলে এই যে আমাদের কি বড় হয়ে গেছে অলরেডি। আর আমরা কয়েকটা করি যে দেখি 3 চেয়ে বড়, 3 স্কোয়ার 4 স্কোয়ার 3 চেয়ে বড়। আচ্ছা করলাম। আমাদের নিচের এই 3টা শর্ত কি, এই শর্তটা মানে। এখন আমরা একটু এই এক্স কিউবের দিকে যাই, এক্স কিউবের দিকে যাই। ওয়ানটা 1 কিউব মানে 1টা সে 3 চেয়ে কি ছোট অথবা সমান হইতে হবে। আমরা কি করলাম, এটা কি ছোট, এটা কি হলো, এটাও ছোট সমান নয় যদিও, আর এটা কি এটাও ছোট, কিন্তু এটা কি বড় হয়ে গেল, এটা কি হয়ে গেল বড় হয়ে গেল। এজন্য আমাদের কি এই পর্যন্তই আমাদের কি এটা হবে। অর্থাৎ এখানে আমাদের 3 চেয়ে বড় হয়েছে কত এই অংশ, অর্থাৎ এক্স এর মান 2 যখন, আর 30 মান ছোট হয়েছে কখন 27, অর্থাৎ তখন এক্স এর মান ছিল 3, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2 এবং 3। লক্ষ্য করো, এরপরে আমাদের কি সৃজনশীল খ নম্বরের উত্তর দেওয়া আছে। এটা দেওয়ার পরে আমাদের কি বলছে, মানে ওইখানে বলা হয়েছিল যে এফ অফ মাইনাস টু সমান 0, তাহলে এফ অফ মাইনাস টুর মানটা আমরা বের করলাম। বের করার পরে যেহেতু এফ অফ মাইনাস টু সমান 0 সেহেতু 4k মাইনাস টু সমান 0, তাহলে 4k সমান এটা বা কে সমান এটা, অর্থাৎ 3। অর্থাৎ এখন আমাদের প্রমাণ করতে হবে এই রুট 3টা, অর্থাৎ রুট কে মানে কে এর মানটা, রুট কেটা অমূলত কিনা এটা আমাদের দেখাতে হবে। এটা যদি দেখাতে আমি এটা একটু আলোচনা করি, একটু লক্ষ্য করো। আমি দ্রুত করতেছি যেহেতু তোমাদের কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি দ্রুত করার চেষ্টা করতেছি, একটু লক্ষ্য করো। এখানে আমরা আলোচনা করছি 1 এর থেকে 3 বড়, আবার 4 এর চেয়ে ছোট। এখন যদি এগুলোকে বর্গ করি, এটা বর্গমূল যদি নির্ণয় করি তাহলে 1ই হবে, √3 √4 করলাম, তাহলে 1টা 1ই থাকলো, √3 তো √3 থাকবে, আর √4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে √3টা হচ্ছে কি 1 থেকে বড় কিন্তু 2 থেকে ছোট। তাহলে 1 থেকে বড় আর 2 থেকে ছোট হলে কি সংখ্যাটি অবশ্যই কি পূর্ণ সংখ্যা হবে না, অর্থাৎ এটা ভগ্নাংশ হবে, অতএব √3 পূর্ণ সংখ্যা নয়। এখন এটা আমরা যদি অমূলত সংখ্যা প্রমাণ করি, অমূলত সংখ্যা হচ্ছে আমাদের কি মনে আছে তো, যে সকল ভগ্নাংশ সংখ্যার কি যে কি অনাবৃত অসীম, অনাবৃত অসীম ভগ্নাংশকে অনাবৃত অসীম ভগ্নাংশকে কি বলা হয়, অমূলত সংখ্যা বলা হয়। তাহলে √3টা হয় মূলত সংখ্যা অথবা কি অমূলত সংখ্যা হবে। যদি মূলত সংখ্যা হয় তবে ধরা যায় √3 সমান কত p/q। আর এখানে p ও q উভয় স্বাভাবিক সংখ্যা, কিন্তু q হচ্ছে 1 এর চেয়ে ছোট এবং সহমৌলিক। সহমৌলিক কথাটার অর্থ কি তোমরা জানো কিনা সঠিক জানি না। সহমৌলিক হচ্ছে যে ওই সংখ্যা দুইটার একমাত্র উৎপাদক হবে 1। যেমন তোমাদের একটা উদাহরণ আমি দিয়ে দিতে পারি এখানে। উদাহরণ যদি এরকম দেই আমরা, লক্ষ্য করো যে 19 ভাগ কত, 19 ভাগ হচ্ছে 20। তাহলে এই দুইটার দেখো, এই যে 19 ভাগ 20, এই যে এইটার অনুপাত কত 1 আমরা বলতে পারি। এই অনুপাত আর কি উৎপাদক একই কথা, 19 এবং 20 এই দুইটার, হ্যাঁ দেখো এই দুইটার, দুঃখিত এই দুইটার তোমার কি এই 19 এবং 20 এই দুইটার উৎপাদক হচ্ছে তোমার একমাত্র 1, এছাড়া আর কোনো উৎপাদক নাই, যে কারণে আমরা এটাকে বলতে পারি সহমৌলিক। আচ্ছা এখন আমরা একটা কাজ করি, লক্ষ্য করো যে এখন এইখানে কিউ স্কোয়ার যেহেতু হলো, এই কিউ দ্বারা এখানে একটা কিউ নিয়ে আসি, উভয় পক্ষে কিউ দ্বারা গুণ করে দিই, গুণ করে এখানে কিউ আসে, আর এখানে একটা কিউ কাটা যায়, আর 3q এই যে এটা একটা পূর্ণ সংখ্যা। এই যে 3qটাকে একটা যেহেতু 3 এবং কিউ আমরা বলছি 1 এর চেয়ে বড়, এবং এটা কি তাহলে এটা পূর্ণ সংখ্যা। অপরপক্ষে পি স্কোয়ার এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই, এই দুটোর মধ্যে কি কোনো সাধারণ উৎপাদক নেই, সুতরাং পি ও কিউ এর কোনো সাধারণ উৎপাদক নেই, সুতরাং কি হবে পি স্কোয়ার বাই কিউ পূর্ণ সংখ্যা নয়।
তাহলে কি এই সংখ্যা, এই যে পি স্কয়ার বাই কিউ, এটা পূর্ণ সংখ্যা নয়, আবার এটা পূর্ণ সংখ্যা, তাহলে এই দুটো কি সমান হতে পারে? না, কখনোই সম্ভব না। অর্থাৎ 3q আর পি স্কয়ার বাই কিউ এর সমান হতে পারে না। সুতরাং কি √3 এর মান পি বাই কিউ আকারের কোনো সংখ্যা হতে পারে না। সুতরাং √3 একটা কি অমূলদ সংখ্যা। আমরা ধরছিলাম মূলদ, কিন্তু এটা সম্ভব না, তাই আমরা এটা দেখে হবে কি অমূলদ সংখ্যা। আচ্ছা, তোমরা একটু এটা তুলে নাও। লক্ষ্য করো, আমরা করব কি এখন সৃজনশীল একের গ করব। একের গটা কি ছিল? জি অফ এ মানে 1 প্লাস এ কিউব প্লাস এ টু দি পাওয়ার 6 বাই এ কিউব। হ্যাঁ, এটা আমি তেমন বুঝাবো না, কারণ এটা তোমরা এতদিনে সবাই পারো, কারণ এটা তোমাদের করা আছে। তোমরা একটু লক্ষ্য করবা, এখানের পরে আমি এখানে করছি, একই পেজে শেষ করছি, তোমরা এটা তুলে নাও। এটা আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব না। সৃজনশীল 2, সৃজনশীল 2 এর চিত্রটা একটু লক্ষ্য করে। এটা একটা কি একটা বহুভুজ। এটা কি আকৃতি? অনিয়মিত আকৃতি, মানে এখানে এইভাবে এইভাবে গিয়ে এইখানে আবার বৃত্ত, তো একটা অনিয়মিত আকৃতির বহুভুজ। তাহলে এইটা দিয়েই আমাদের প্রশ্নটা করছে। একটু খেয়াল করে, পরিমিতির অংশ তোমাদের হয়তো বা এখনো পরিমিতি করা হয় নাই, কিন্তু তারপর একটু লক্ষ্য করো। এখানে ক নম্বর বলছে যে বিসি এর, এই বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আর খ নম্বর বলছে কি ইএফজি, ইএফজি এই যে এইটার ইএফজি অর্ধবৃত্ত, এই অর্ধবৃত্তের পরিধিটা আমাদের নির্ণয় করতে বলছে। এরপর বলছে এ বি সি, এ বি সি ডি ই জি, ই এফ জি, এই যে ই এফ জি, সরি ইজি নয়, হবে ই এফ জি, এই অংশটার পরিসীমা আমাদের নির্ণয় করতে হবে। আর এবং কি এটার এই সম্পর্কটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। ওকে, এখন আসো আমরা যদি আমরা চিত্রটা আনি, লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের চিত্রটা আমরা লিখি। যেহেতু এখানে চিত্র শর্ত দেওয়া আছে, ডিই সমান জি আমরা লিখলাম। চিত্রতে পাই ডিই সমান জি সমান 5 সেন্টিমিটার। এই ডিই আর জি কত? 5 সেন্টিমিটার। এবং এখন আমরা কি করলাম, এই সিডি কে এম পর্যন্ত বর্ধিত করি। দেখে লিখছি সিডি কে এম পর্যন্ত বর্ধিত করি, যেন এজি কে এম বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা লিখতে পারি ডিই সমান জি সমান জি এম সমান কত? ডিএম সমান কত? 5 সেন্টিমিটার। অর্থাৎ এই চারটা ভুজ সমান, এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল। আর লিখতে পারি কি সিএম, এই সিএম সমান কত? সি থেকে এম পর্যন্ত আছে সিডি প্লাস ডিএম, অর্থাৎ 7 প্লাস 5 শত কত? 12, অর্থাৎ কি 12 হলো। অর্থাৎ আমাদের এই সিএম হচ্ছে কত? 12। আবার এ এমটা কত? দেখো এই এ এম, এই সম্পূর্ণটা হচ্ছে এজি থেকে এই জিএম বিয়োগ, অর্থাৎ কত থেকে? 12 থেকে 5 বিয়োগ করলে থাকে 7। এদের এখানে এটা আমি করছি। এবং সি বিন্দু থেকে দেখো, লক্ষ্য করো, এই সি বিন্দু থেকে আমরা এটার উপর একটা কি আঁকি? এইটার উপর আমাদের একটা লম্ব আঁকলাম। সি বিন্দু থেকে সি এইচ একটা লম্ব আঁকলাম। লম্ব আঁকলে কি হলো একটু লক্ষ্য করো। তাহলে এখন আমরা বলতে পারি কি, দেখো এ এইচ সমান কত? এইচ সমান হচ্ছে এই যে সম্পূর্ণ হচ্ছে 12 না, তাহলে এই 15 থেকে 12 বিয়োগ, তাহলে এইচ সমান যদি 12 হয়, তাহলে আমরা বিএইচ সমান কত? বিএইচ সমান লিখতে পারি এই সম্পূর্ণ এ বি থেকে এইচ বিয়োগ, অর্থাৎ 12 বিয়োগ, অর্থাৎ কত? 3। তাহলে এ এম সমান সি এইচ সমান কত? 7 সেন্টিমিটার আমরা লিখতে পারি। এ এম আর সি এইচ এটা কত? 7 সেন্টিমিটার আমরা লিখতে পারি। এখন সমকোণী ত্রিভুজ হয়, দুঃখিত এখানে আমার একটু মিস্টেক আছে। এখানে আমাদের হবে যে এখানে হবে, লক্ষ্য করো, এখানে হবে ত্রিভুজ কি? ত্রিভুজ বি সি এইচ, সমকোণী ত্রিভুজ হয়। বিসিএইচ কি হবে? সমকোণী ত্রিভুজ হয়। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি বিসি স্কয়ার সমান এই যে অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন আমরা মান বসাই দিই, অর্থাৎ কত হচ্ছে 58 সেন্টিমিটার। এখন এর বর্গমূল যদি আমরা বাহির করি, এই যে বর্গমূল যদি বাহির করি কত হয়? 7.615 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের কি। আচ্ছা, এটা একটু করা, এটা হচ্ছে ক নম্বর। এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলছে আমাদের যে দেখো, খ নম্বরটা আমি দুটি পদ্ধতি দেখো, এখানে আমি তোমাদের লিখছি প্রথম পদ্ধতি। তোমরা যে কোনো একটি পদ্ধতি ব্যবহার করতে পারো। তাহলে তোমরা এখানে প্রথম পদ্ধতি এখন সহজ চিত্র হতে লিখতে পারি বৃত্তের ব্যাস। এটা যদি বৃত্ত হয়, বৃত্তের ব্যাস হচ্ছে জিই সমান কত? 5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত? এর অর্ধেক, অর্থাৎ 2.5 সেন্টিমিটার। আর পরিধি, এই বৃত্তের সম্পূর্ণ পরিধি হচ্ছে 2 পাই আর একক। তাহলে কি ই এফ জি, এই অর্ধবৃত্তের পরিধি হবে এর অর্ধেক। অর্ধেক মানে 2 কাটা থেকে পাই আর গুণ করলে হবে 7 পয়েন্ট, পাই এর মান 3.1416 আর আর এর মান 2.5 সেন্টিমিটার হলো। তাহলে 7.854 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের কি এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ। এখন তুমি চাইলে এটা আরো একটা বের করতে পারো, সেটা সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে কি, একটু লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের দ্বিতীয় পদ্ধতি। ই এফ জি
এই অর্ধবৃত্তের চাপ ইএফজি আমাদের অর্ধবৃত্তের চাপ, একটু লক্ষ্য করো, দেখো ইএফজি অর্ধবৃত্তের চাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি, 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা আমরা চিত্রে পাইছি। আর চিত্রতে লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ এত আর ব্যাসার্ধ r=5 এত 2 সেন্টিমিটার 2.5 সেন্টিমিটার। তাহলে আমরা জানি বৃত্তের চাপ কত, θ/180 পাই আর একক। তাহলে থিটা হচ্ছে 180/180 পাই আর একক। হ্যাঁ, আমরা মান বসাই দিলাম, মান বসাই 7.854। তোমরা হয় এই পদ্ধতিটা করতে পারো অথবা তোমরা আগের পদ্ধতিটা, যে কোনো একটা পদ্ধতি তোমরা অনুসরণ করবে। আমি দুইটা পদ্ধতি এই কারণে দিচ্ছি যেন তোমাদের ভিন্ন ভিন্ন মান হয়, এই ভিন্ন ভিন্ন অঙ্কটা অ্যাসাইনমেন্টটা হয়। আচ্ছা আসো এখন গ নম্বরটা আমরা করি। এটার গ নম্বরটা হচ্ছে তোমাদের এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা নেই। এই যে এ বি সি ডি ই এফ জি এই সম্পূর্ণটা পরিসীমা নির্ণয়। পরিসীমা নির্ণয় এইগুলো আমরা কি কি পাই, চিত্র হতে পাই এ বি সমান 15 সেন্টিমিটার, হ্যাঁ, আর সিডি সমান পাই 7 সেন্টিমিটার, আর ডি সমান কত 5 সেন্টিমিটার, আর ডি সমান 5 সেন্টিমিটার এবং এডি সমান কত 12 সেন্টিমিটার, এটা আমরা চিত্র হতে পাই। আর কণক হতে পাই বিসি সমান কত 7.615 সেন্টিমিটার, আর খনক হতে পাই ইএফজি। এই ইএফজি এর অর্ধবৃত্তের ব্যাসার্ধ পেয়েছিলাম কত 7.854 সেন্টিমিটার। তাহলে আমাদের টোটাল পরিসীমাটা হলো এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ইএফ প্লাস ডিই প্লাস ইএফ জি প্লাস এজি। এই সম্পূর্ণগুলো আমরা যোগ করবো, যোগ করলে 54.469 সেন্টিমিটার। এটা হচ্ছে তোমাদের পরিসীমা। কিন্তু এখানে তোমার আরও একটা প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে এই সম্পূর্ণটার ক্ষেত্রফল কত, সম্পূর্ণটার ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল এখন নির্ণয় করি, একটু লক্ষ্য করো। দেখো চিত্রতে লিখতে পারি জিই সমান কত আমাদের 5 সেন্টিমিটার আমরা জানি, আর অর্থাৎ ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, এটা আমরা বুঝলাম। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল আমরা কত জানি, পাই আর স্কোয়ার। তাহলে এখানে আমাদের এই যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা, তাহলে এই সম্পূর্ণ এই অংশটা আমাদের বাইর করতে হবে, অর্থাৎ এখান থেকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আসবে। তাহলে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করি, এটাকে কি 2 দ্বারা ভাগ হবে, তাহলে আমার মান হলো 9.8। হ্যাঁ, এখানে তোমরা চাইলে এটাকে অর্ধবৃত্তের ক্ষেত্রফল তোমরা সূত্র দিয়ে করতে হবে θ/360 পাই এর স্কোয়ার, এভাবে করলেও হবে। তুমি এইখানে একটু পরিবর্তন করে দিলে তোমার অঙ্কটা ভিন্নভাবে উপস্থাপন হবে। তুমি এখানে অর্ধবৃত্তের ক্ষেত্রফল এভাবে লিখতে পারো, θ/360 ইন্টু পাই আর স্কোয়ার, আর থিটার মান হবে 180, বসাই দিলে তোমাদের একই উত্তর আসবে। এখন যেহেতু আবার লেখা হলো ডিই সমান ইজি সমান জিএম সমান ডিএম, তাহলে এটা একটা কি হলো, বর্গ হলো, এত একটি বর্গ। আর এর ক্ষেত্রফল তাহলে কত হবে, বাহু স্কোয়ার, অর্থাৎ কত 5 স্কোয়ার সমান কত 25 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা এইটুকের পেয়েছি কত 9.817, আর এইটুকের পেয়েছি আমাদের কত, এইটুকের আমরা পেয়েছি 25 বর্গ সেন্টিমিটার। তাহলে এই উপরে এই অংশ শেষ, এই অংশের বর্গ ক্ষেত্রফল আমরা নির্ণয় করছি। এখন লক্ষ্য করো এই যে সি এম বি এ, এই যে এ বি সি এম, এই একটা চিত্র আছে। হ্যাঁ, এই চিত্রটা হচ্ছে যে তোমাদের এই চিত্রটা হচ্ছে কি একটা কিসের, ট্রাপিজিয়ামের চিত্র, তাই না? এখন ট্রাপিজিয়ামের চিত্রটা আমরা সূত্র অংশে বের করলে আমাদের টোটাল ক্ষেত্রফলটা যোগ করলেই হবে। লক্ষ্য করো চিত্রতে দেখতে পাই এ বি সি এম একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। আর এখানে আমরা তাহলে কি করতে পারি, হাফ ইন্টু এ বি ইন্টু সি এম ইন্টু কত এ এম, এই যে কি এই যে সমান্তরাল বাহুদ্বয় কত এ বি আর কত সি এম, তাহলে এটা হচ্ছে আমাদের কি সমান্তরাল বাহুদ্বয়। এখন এখানে হাফ আর এ বির মান 15, এটার মান 12, আর এটা 7 বের করলাম, তাহলে আমাদের টোটাল মান বের হলো 94.5 বর্গ সেন্টিমিটার। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদের 94.5 বর্গ সেন্টিমিটার, আর এটার মান পেয়েছি টোটাল এই সম্পূর্ণ এ বি সি ডি ই এফ জি, এই সম্পূর্ণটা ক্ষেত্রফল কি তিনটা যোগ করলে যা হবে তাই হচ্ছে আমাদের সম্পূর্ণটার ক্ষেত্রফল। এই হচ্ছে আমাদের এই কি গ নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল। এখন আমরা যাব সৃজনশীল 3-এ। সৃজনশীল 3 এই চিত্র লক্ষ্য করো, এটা একটা কি সুষম বহুভুজ দেখাচ্ছে। আগেরটা ছিল কি অসম আকৃতির, আর এখন হচ্ছে সুষম বহুভুজ। কি বহুভুজ এটা দেখো, কয়টা ভুজ, 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8টা ভুজ আছে। হ্যাঁ, তাহলে এটা বোঝা যায় 8টা ভুজ আছে যেহেতু এটা সুষম বহুভুজ। তাহলে এখানে কি প্রশ্ন হয়েছে, প্রথম বলছে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, এই যে ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আর কি বলছে এরপরে সুষম বহুভুজটির ক্ষেত্রফল, মানে সম্পূর্ণটা ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। অনেক সহজ সহজ প্রশ্ন এটা। এরপরে বলছে যে অনিয়মিত আকৃতির সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর। মানে এর আগে একটা ছিল আমাদের কি অনিয়মিত আকৃতির, আর এখন যেটা আছে নিয়মিত অর্থাৎ সুষম বহুভুজের। স্বাভাবিক বোঝা যায়, এটা তুমি নিজে বানাই তৈরি করতে পারবা যে অনিয়মিতটা একটি কঠিন, কারণ এটা বিভিন্ন সূত্র
প্রয়োগ করতে হয়। আর এখানে কি সুষম বহুভুজের ক্ষেত্রফল কি একটি মাত্র সূত্র দিয়ে অতি সহজেই নির্ণয় করা যায়। কিন্তু আসা তাহলে আমরা একটু নির্ণয় করি দেখি। দেখো ক নং প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন বলতে থেকে চিত্র হতে দেখা যায় এটি একটি সুষম অষ্টভুজ। এটা কি অষ্টভুজ না? আচ্ছা, যা সমান 8টি সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে গঠিত। দেখো এই 1 2 3 4 5 6 7 8, এই বাহু 8 হলে এটাও, এই বাহু 4 হলে এটাও 4, এটাও 4, এটাও 4, অর্থাৎ প্রত্যেকটাই কি 4, অর্থাৎ প্রত্যেকটা ত্রিভুজের দুইটা বাহু সমান, অর্থাৎ কি সমদ্বিবাহু দ্বারা গঠিত। এখন আমরা ত্রিভুজ ওপি কিউ ত্রিভুজের দুটি বাহু সমান, অর্থাৎ কি ওপি সমান ও কিউ সমান 4 সেন্টিমিটার। তাহলে ওপি ও কিউ বাহু দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ কত? আমরা বানাইলাম পি ও কিউ। এই যে পি ও কিউ সম্পূর্ণ হচ্ছে কত? 360 ভাগ 8 কত হবে? 45 ডিগ্রি। তাহলে এই অংশটা হচ্ছে কি 45 ডিগ্রি। এখন এই ক্ষেত্রফল কি হাফ ইন্টু, আমরা জানি যে যে বাহু দুইটা থাকবে তার উৎপন্ন কোণের সাইন কত ডিগ্রি নাকি। এর মানে হাফ ইন্টু কত? ওপি ইন্টু কত? ও কিউ সাইন 45 ডিগ্রি। এখন এই মানটা বসাই দিলাম। মান বসানোর পর আমাদের কত? 4√2 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এইটার ক্ষেত্রফল। তুমি চাইলে এটা ক্যালকুলেটরের সাহায্যে মানটাও বের করে লিখতে পারো, সমস্যা নেই। আর এভাবে লিখলেও তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে আসো খ নম্বর সৃজনশীল। খ নম্বর প্রশ্ন বলছিল কি যে সমগ্র এই সুষম বহুভুজটার কি ক্ষেত্রফল বাহির করতে হবে। তাহলে এটা আমরা দুইভাবে বের করতে পারি। তোমাদের বইয়ে কি আছে? একটা সূত্র আছে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। অথবা এই যে আমরা লিখতে পারি কি, চিত্রে একটি সুষম অষ্টভুজ রয়েছে যা 8টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ দ্বারা গঠিত। আমরা ক নং হতে পাই ত্রিভুজ কি ওপি কিউ এর ক্ষেত্রফল কত? এই যেটা, এটা কি এই ক্ষেত্রফল। তাহলে এর কি 8টা আছে, অর্থাৎ 8 দ্বারা গুণ করলেই আমাদের কিটা হয়ে যাবে, ক্ষেত্রফলটা বের হয়ে যাবে, অর্থাৎ 32√2 বর্গ সেন্টিমিটার। এখন এটাকে তুমি ক্যালকুলেটরের সাহায্যে মানও বের করে দিতে পারো, সমস্যা নেই। আবার এখানে রেখে দিলেও সমস্যা নাই। এরপরে তোমাদের গ নম্বর প্রশ্নটা আমি এখানে আলোচনা করি নাই, তোমরা সহজেই পারবা। এটার মূল কথা হচ্ছে যে অসম আকৃতির যে বহুভুজগুলো তার বিভিন্ন সূত্র প্রয়োগ করতে হয়, তার সূত্রগুলো বের করতে কষ্ট হয়, অনেক দূর হয়। কিন্তু সুষম বহুভুজগুলা একটি মাত্র সূত্রের মাধ্যমে বের করা যায় এবং খুবই সহজ। এইটা তোমরা আলোচনা করে নিবা। আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে এবং সবাইকে তাই তোমাদের ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে। আর আশাবাদী তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকো সবাই। পরবর্তী অ্যাসাইনমেন্ট পেতে